আজকে আমরা পড়তে চলেছি সেল সাইকেল বা কোষ চক্র নিয়ে। এবং এই কোষ চক্রর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এটাই যে অনেকেই এটা মনে করে যে স্যার সেল সাইকেল এবং সেল ডিভিশন দুটো মনে হয় একই জিনিস। কারোর কারোর ক্ষেত্রে এটা মনে হয় থাকে। আমার স্টুডেন্টরা আমাকে প্রায়শই প্রশ্নটা করে থাকে যে স্যার সেল সাইকেল আর সেল ডিভিশন দুটো কি একই জিনিস। তাদের উদ্দেশ্যে আমি এটুকুনি বলতে চাই যে না, দুটো কখনোই একই জিনিস নয়। সেল সাইকেলের ক্ষেত্রে কি হয়ে থাকে, একখানা কোষ তার প্রতিটা দশা কি করে একটা থেকে আরেকটা দশায় যাচ্ছে। যেমন আমরা মানুষেরা প্রথমে বাচ্চা থেকে আস্তে আস্তে আমরা বড় হই, তারপরে প্রাপ্তবয়স্ক হই, তারপরে বৃদ্ধ হয়ে আমরা যেমন মারা যাই। আমাদের যেমন এই সিরিজ অফ একটা সার্কেল রয়েছে এবং আমাদের প্রতিটা সিরিজে কিন্তু কাজ আলাদা। যখন আমরা ছোট রয়েছি তখন আমরা লার্নিং ফেজে থাকি, আর যখন আমরা ওল্ড এজে চলে যাই তখন নিশ্চয়ই আমরা লার্নিং করতে পারবো না। সেমনি ভাবেই কোষ চক্রটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে বিভিন্ন পর্যায়ে কোষ বিভিন্ন কাজ করে, যেটা তার আগের বা তার পরের কাজের থেকে সম্পূর্ণ আলাদা হয়। এবং ওই কাজ চলাকালীন একটা ছোট্ট অংশকে আমরা বলে থাকি কোষ বিভাজন, যে সময় কোষ অ্যাকচুয়ালি নিজেকে বিভাজন করে দুটো অপত্য কোষ তৈরি করে থাকে। এবং এই কোষ বিভাজনেরও অনেক রকমের ভাগ রয়েছে। মাইটোসিস রয়েছে, মিওসিস, মিওসিস ওয়ান, মিওসিস টু। আমরা সমস্ত কিছু জানবো এই চ্যাপ্টারের মধ্যে থেকে, কিন্তু একটা ছোট্ট বেসিক জিনিস তোমরা আজকে ক্লিয়ার করো, দেন আমরা ক্লাসে এগোবো। যে সেল সাইকেল হলো একটা পুরো মুভি, যার মধ্যে সেল ডিভিশন হলো একখানা ইন্টারভেল। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই বিষয়টাকে নিয়ে আরো এগোনোর আগে আমি তোমাদেরকে নিজেকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। তো নমস্কার, আমি হলাম জয়, তোমরা আমাকে জয় স্যার বলে ডাকতে পারো। এবং চলো আমরা আজকে থেকে এই কোষ চক্র নিয়ে পুরো ডিটেলড একটা লেকচার শুরু করি। এবং তার প্রথম ধাপ হচ্ছে সংজ্ঞা দিয়ে। যে কোনো জিনিস তোমরা যখন পড়বে তোমাদের সব থেকে আগে তার ডেফিনেশন জানতে হবে ইন টার্মস অফ বায়োলজি। ফিজিক্স কেমিস্ট্রিতে অত বেশি সংজ্ঞা ম্যাটার করে না, কারণ ওদের ক্ষেত্রে যে লজ রয়েছে, যে ফেনোমেনন রয়েছে, সেগুলোই বেশি ইম্পর্টেন্ট দিয়ে থাকে। বাট সেল সাইকেলের ক্ষেত্রে বা মানে বায়োলজির ক্ষেত্রে সংজ্ঞা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই সংজ্ঞাটা কি রয়েছে, এই সংজ্ঞাটা আমি একটু আগে তোমাদের যেটা এক্সপ্লেন করলাম সেই জিনিসটা এখানে লেখা রয়েছে। যে কোষ কি করে থাকে বিভাজনের পর, মানে কোষ একবার নিজেকে ডিভাইড করলো, করার পর পরবর্তী কোষ বিভাজনে যাওয়ার আগে যেটুকুনি নিজের প্রস্তুতি নেয়, সেই পুরো প্রস্তুতির যে সমস্ত ঘটনাগুলো সেগুলোকে যদি আমরা চক্রাকারে দেখাই তাকে আমরা কোষ চক্র বলবো। তো আমি কি বলতে চাইছি, ধরো এখানে একখানা আমাদের কোষ রয়েছে। এই কোষটার এখন ইচ্ছা হয়েছে যে ও নিজেকে ডিভাইড করবে, তাহলে সাপোজ চলো আমি এটাকে ডিভাইড করে দুটো কোষ তৈরি করাই। হলো একটা কোষ থেকে দুটো যদিও এই পদ্ধতিটা এরকম ভাবে এত ইজিলি হয়ে যায় না, বাট আমি তোমাদের জাস্ট বোঝালাম যেটা একটা কোষ ছিল এখান থেকে আমাদের দুটো কোষ এখন তৈরি হয়েছে। তো এই কোষটাও তো পরে একটা সময় গিয়ে ডিভাইড করবে এবং এই কোষটাও গিয়ে পরে একটা সময় ডিভাইড করবে। তো এই কোষটা ডিভাইড করার আগে নিজের মধ্যে যা যা চেঞ্জেস করে এবং এই কোষটা ডিভাইড করার আগে নিজের মধ্যে যা যা চেঞ্জেস করছে, তো এই পুরো জিনিসটাকে আমরা এই সেল সাইকেলের মধ্যে পড়বো সিরিজ অফ ইভেন্ট দিয়ে। ঠিক আছে, তো সেটা শুরু করা যাক। এবং শুরু করা যাক সেই জিনিসটা। আচ্ছা, এই জিনিসটা নিয়ে তোমাদের অনেকের ডাউট থাকে। কোষ চক্রের শ্রেণী বিভাগে একটু আগে আমি যেটা বললাম, যে যখন একখানা কোষ নিজের প্রস্তুতি পর্বে রয়েছে, নিজের প্রস্তুতি মানে সে নিজেকে প্রিপেয়ার করাচ্ছে। দেখো আমরা যখন যে কোনো পরীক্ষায় পড়বো, এখন তোমরা কেউ হচ্ছে কি কিনা 11-12 উঠছো, কেউ মাধ্যমিক সবে দিয়ে এসেছো। যারা মাধ্যমিক না দিয়ে আমার ভিডিও দেখছো তারা আর কিছুদিন বাদে হয়তো মাধ্যমিক দেবে। তোমাদের মাধ্যমিকে তো দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই সমস্ত কিছু আমরা হচ্ছে কি কিনা পড়বো। তো তোমরা দেখবে যে যখন আমরা একটা এক্সাম দিই আমাদের একটা প্রিপারেশন ফেজ থাকে, এবং সেই প্রিপারেশন ফেজে আমরা অনেক কিছু করি, দেন আমাদের আসে হচ্ছে কি কিনা একটা ফাইনাল এক্সাম ডে। সেরকম ভাবেই এই প্রত্যেকটা কোর্সের ইন্টারফেস থাকে। ইন্টারফেস মানে কি, যখন সে নিজের প্রস্তুতি করাচ্ছে, সে সেল সাইকেল করাবে, সে নিজেকে ডিভাইড করাবে, তো তার তো নিজেকে সেরকম ভাবে তৈরি করতে হবে। সে যদি তৈরি না করতে পারে সে তো ডিভাইড করতে পারবে না। তো তাদের যে প্রস্তুতি পর্ব এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, G1, S, G2। এবার অনেকের প্রশ্ন থাকে যে স্যার এই নামগুলো কেরম করে এসেছে। G1 বলতে বোঝায় গ্যাপ, জি ফর গ্যাপ, গ্যাপ ফেজ, এটাকে আমরা বলে থাকি গ্যাপ ফেজ। ঠিক আছে, গ্যাপ ফেজ আমরা এই কারণেই বলে থাকি, তার কারণ এখানেও কোন রকম ভাবে মানে এখানেও শুধুমাত্র নিজের প্রস্তুতি বা নিজের মধ্যে চেক করতে থাকে যে আমার মধ্যে সমস্ত জিনিস ঠিক আছে। তো কিসের জন্য চেক করে, কারণ এর পরের যে স্টেপটা আছে যেটার নাম হচ্ছে এস, বা এটাকে আমরা বলতে পারি সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজ, এই সিনথেসিস ফেজে কি হয়ে থাকে, একখানা কোষের মধ্যে থাকা ডিএনএ তার রেপ্লিকেশন হয়ে ডিএনএ ডবল হয়। অবশ্যই দেখ, আমি এখানে কি গেছিলাম, একখানা কোষ থেকে যদি আমার দুটো কোষ হয়, দুটো কোষ হলো, তাহলে এই কোষে তো একখানাই ডিএনএ আছে, তাহলে এই ডিএনএ কে কি এ হাফ নেবে, এরকম কিন্তু কোনোদিনও সম্ভব না। এই ডিএনএটাকে নিজের ডুপ্লিকেশন করাতে হবে, তারপরে এই দুজনের মধ্যে থেকে একটা ডিএনএ এ নেবে, একটা ডিএনএ কে এ নেবে। ঠিক আছে,
তো এই যে ডিএনএ ডুপ্লিকেশন করবে, যেটাও কোথায় করবে, এস ফেজে। তো এবার এস ফেজে ডিএনএ কে ডুপ্লিকেশন করার জন্য যা যা জিনিস লাগে সেগুলো তৈরি হয়ে থাকে গ্যাপ ওয়ানে, G1 ফেজের মধ্যে। এইভাবেই একইভাবে G2 ফেজ রয়েছে। G2 ফেজ কেন আসে? কারণ তারপরেই রয়েছে এম ফেজ। এম মানে মাইটোটিক ফেজ। তো আমি আগে তোমাদেরকে G1S G2টার একটা ছোট ডিসক্রিপশন দিয়ে নি। G1 হলো, এস হলো। G2টা বলছে, G2 মানে হচ্ছে কি এখানে গ্যাপ টু, G2 হচ্ছে গ্যাপ টু। গ্যাপ কেন বলা হয়েছে? সেম একইভাবে যেমন এখানে কোষ নিজেকে সিনথেসিস মানে নিজের ডিএনএ কে ডবল করার জন্য এই গ্যাপটা চালাচ্ছিল, মানে দেখছিল যে আমার সমস্ত কিছু আছে না নেই, সেরকম ভাবে এই গ্যাপ টুটা চালায় পরবর্তী মাইটোসিসের মাইটোটিক ফেজে যাওয়ার জন্য হচ্ছে কি কিনা এরা এরা চালিয়ে থাকে। তো এবার আমরা এই কোষ চক্রের শ্রেণীবিভাগ পার্টটাতে একবার আসবো। আমি কি বললাম, ইন্টারফেস, যেটা আমরা প্রস্তুতি পর্ব বলি, সেখানে তিনটে পার্ট আছে, G1 আছে, এস আছে, G2 আছে। আমরা নেক্সট স্লাইডে এই G1S G2 এগুলোকে আমরা একটা কম্পারেটিভ স্টাডি করব, ঠিক আছে? তো ইন্টারফেজের মধ্যে G1S G2 থাকে। দেন এম ফেজ, যেটাকে আমরা বলে থাকি বিভাজন পর্ব। এই যে স্যার আমাদের বিভাজন, তাহলে দেখো কোষ চক্র আলাদা, কোষ বিভাজন আলাদা। কোষ চক্রের একটা ছোট্ট পার্ট হচ্ছে বিভাজন, তাই তো? এবং তোমরা শুনলে অবাক হবে যদি এটা একটা সেল হয়। এ নিজের জাস্ট এই 10%, জাস্ট এই 10% টাইম ও দিয়ে থাকে এই এম ফেজের জন্য, আর বাকি এই 90% যেটা রয়েছে এটা পুরোটাই তার হচ্ছে কি কিনা G1 এস আর হচ্ছে G2 ফেজের জন্য থাকে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। ওকে, আমরা একটু পরে জেনারেশন টাইমেও আসবো। তো আমরা কি বললাম, কোষ চক্রের শ্রেণী বিভাগের মধ্যে ইন্টারফেজ মানে G1 হয়, এস হয়, G2 হয়। আর এম ফেজ মানে যেখানে ডিভাইড হবে। আচ্ছা, এবার এখানে অনেকের ডাউট থাকে, এই ডাউটটা আমি একটু ক্লিয়ার করে দিই। ধরো একটা কোষ রয়েছে, এইবার এই কোষের মধ্যে সব থেকে আমরা বাকি জিনিসকে এখন সাইড করছি, গলজি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলোকে আমরা এখন সাইড করছি। আমরা হচ্ছে সেলের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে। তো স্যার বলেছে নিউক্লিয়াসের মধ্যে থাকা ডিএনএ ডবল হবে, ডিএনএ ডবল হবে। তো এইবার এই যে ডিএনএ ডবল হচ্ছে, তো এখানে সবার প্রথমে কিন্তু যখন আমরা এম ফেজে ঢুকবো, যেখানে প্রোফেজ আছে, মেটাফেজ আছে, সেখানে আমরা দেখতে পাবো সবার আগে এই যে নিউক্লিয়ার মেমব্রেন আছে না, ডিএনএ তো ডবল হয়ে গেল আমাদের এস ফেজে, এই নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে, নিউক্লিয়ার মেমব্রেনটা সরে যাবে। এই নিউক্লিয়ার মেমব্রেনটা সরে যাবে। সবার প্রথম কাজ এটাই হয় এম ফেজে গেলে, যে সেলের মধ্যে থাকা যে নিউক্লিয়ার মেমব্রেনটা রয়েছে সেই মেমব্রেনটাকে আগে ডিসোসিয়েট করতে হবে। তারপর কি হবে, আস্তে আস্তে প্রোফেজের পর মেটাফেজ হবে, অ্যানাফেজ হবে, ক্রোমোজোম গুলো সব সেগ্রিগেশন হবে। ক্রোমোজোম কি ক্রোমাটিড কি এটা আমরা আবার পরে দেখবো, কিন্তু এখন আগে এই সেল সাইকেলের মধ্যে আমরা থাকি। তারপর কি হবে, আচ্ছা এই যে আমাদের এই ইয়েটা চলে গেল, আমাদের এই যে নিউক্লিয়াসের মেমব্রেনটা চলে গেল, এই নিউক্লিয়াসের মেমব্রেনটা চলে যাওয়াটাকে আমরা বলে থাকি হচ্ছে কি কিনা ক্যারিওকাইনেসিস, যেখানে নিউক্লিয়াসের মেমব্রেনটা বিভাজন হয়ে যাচ্ছে বা নিউক্লিয়াসটাই বিভাজন হচ্ছে আমরা বলতে পারি। দেন তারপরে কি হয়, যখন নিউক্লিয়াসটা বিভাজন হয়ে গেল, দেন আফটার টেলোফেজ, যখন টেলোফেজ হচ্ছে সেই সময় সাইটোকাইনেসিস শুরু হয়। যে সাইটোকাইনেসিস বলে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজম যেটা রয়েছে, সাইটোপ্লাজম আমরা চিনি সবাই, একটা কোষের মধ্যে থাকা জেলি লাইক সাবস্টেন্সটা, মানে যার মধ্যে কোনো রকমের আমরা কোনো সেল অর্গানেলকেও ধরবো না, আদার্স কোনো জিনিসকে আমরা ধরবো না, বাকি যে জেলি লাইক ফ্লুইড লাইক সাবস্টেন্সটা থাকে সেটাকে আমরা সাইটোপ্লাজম বলি। এবং সেই সাইটোপ্লাজমটা যখন ভেঙে আলটিমেটলি দুটো সেল ডিভাইড হচ্ছে, সেটাকে আমরা বলি সাইটোকাইনেসিস। এবং আমি যেটা বললাম যে এই নিউক্লিয়ার যে মেমব্রেনটা, এটা ভাঙারও 4টে স্টেপ থাকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো নিয়ে সব আমরা ডিটেলে ডিসক্রাইব করবো। বাট এটা গেল একখানা তোমাদের স্কিম্যাটিক ডায়াগ্রাম, এটা গেল একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম যেখান থেকে তোমরা কোষ চক্র কি এবং কোষ চক্রের সমস্ত যে শ্রেণীবিভাগ সেই পার্টটাকে তোমরা বুঝতে পারলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যাদের যেটা সমস্যা থাকবে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আচ্ছা, এইবার যেহেতু আমার প্রাইমারি ফোকাস থাকবে তোমাদেরকে এই সেল সাইকেলটা এমন করে তৈরি করানোর যাতে তোমরা ক্লাস 11-12 এবং যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা আদার যে কোনো এন্ট্রান্স, যেমন জেনপা হতে পারে বা আদার্স যে কোনো রকমের জিএনএম, নার্সিং, যাই হোক না কেন, সেগুলোর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারাও যেন এখান থেকে বেনিফিটেড হও, তাই কিছু শর্ট কোশ্চেন টাইপের হিসেবে আমরা পড়াশোনা করবো। এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায়শই জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে কোষ চক্রের সময়কাল বা জেনারেশন টাইম। এই জিনিসটা নিয়ে অনেক সময় প্রশ্ন আসে যে জেনারেশন টাইম বলতে কি বোঝো। জেনারেশন টাইম বলতে বোঝায় একটা কোষ একবার ডিভাইড হওয়ার পর আবার ডিভাইড হতে মধ্যখানের সময়টাকে আমরা বলে থাকি তার জেনারেশন টাইম। সেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 20 থেকে 30 মিনিট অব্দি হতে পারে, ইস্টের ক্ষেত্রে 90 মিনিট হতে পারে, মানুষের ক্ষেত্রে 24 আওয়ার বা 1 ডে আমরা বলতে পারি, ঠিক আছে? এবং আমি মানুষেরটাকে এখানে একটুখানি ভিজিবল করে দেখিয়েছি তোমাদেরকে। দেখো আমি এইমাত্র বললাম যে G1 হয়, এস হয়, G2 হয়, এম হয়, বলেছি আমি। এর মধ্যে যে G1 আছে সেই G1টা দেখো ম্যাক্সিমাম টাইম নিচ্ছে 10 আওয়ার। দেন
সিনথেসিস ফেজ সেটা 9 আওয়ার নিচ্ছে, G2 ফেজ সেটা 4 আওয়ার নিচ্ছে, আর মাইটোটিক ফেজ সেটা 1 আওয়ার নিচ্ছে। সবকটা প্লাস করলে অলমোস্ট 24 আওয়ার চলেই আসছে। তো এইভাবে কোষ নিজেকে ডিভাইড করেই থাকে। তো এই স্লাইড থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম। সব থেকে মেন ডিফারেন্স আমরা এটা করতে পারলাম যে সেল সাইকেল, সেল ডিভিশন দুটো এক নয়। সেল সাইকেলের একটা পার্ট হলো সেল ডিভিশন। নেক্সট আমরা এটা জানতে পারলাম যে কোষ চক্রের যেমন প্রস্তুতি পর্ব সব থেকে বেশি হয়ে থাকে, 90% হচ্ছে কি কিনা প্রস্তুতি পর্ব হয়ে থাকে, এবং 10% হচ্ছে কি কিনা তার ডিভিশনের জন্য সময় লেগে থাকে। দেন ইন্টারফেসের যে ভাগগুলো আছে G1 S G2 আমরা জানলাম, যেটা কিনা আমরা পরের ইয়েতে একটা কম্পারেটিভ ডিসকাশন দেবো যে G1 এ এই কাজগুলো হয়, S এ এই কাজগুলো হয়, G2 তে এই কাজগুলো হয়, ঠিক আছে, এবং M এ এই কাজগুলো হয়, ঠিক আছে। তো ওটা গেল। তারপরে আমরা দেখলাম এম ফেজের মধ্যে দুটো পার্ট, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসে আমরা জানি নিউক্লিয়ার ডিভিশন হলো, যেটা 4টে পার্ট আছে, প্রোফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে। আর তারপরে সাইটোকাইনেসিস, যেখানে সাইটোপ্লাজমটা ডিভিশন হলো। তো আশা করছি এই স্লাইডে যেটুকুনি লেখা ছিল তোমরা পুরোটা বুঝতে পেরেছো এবং সেল ডিভিশনের একখানা ছোট্ট বেসিক পার্ট ক্লিয়ার করেছো। তো আমরা এবারে পরবর্তী স্লাইডটাতে চলে যাব। ওকে ওকে স্টুডেন্টস, তো আমরা চলে এসেছি আমাদের পরবর্তী স্লাইডে, যেখানে আমরা কোষ চক্রেরই সেকেন্ড জিনিসটা দেখবো। যে আমি বলেছিলাম তোমাদেরকে ইন্টারফেস যেটা হয় সেটা G1S আর G2 এর মধ্যে হয়ে থাকে, আর যেটা এম ফেজ হয় সেটা দুটো ভাগ হয়ে থাকে, ক্যারিওকাইনেসিস এন্ড সাইটোকাইনেসিস। তো এইখানে এবার আমরা G1 এর কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে দেখো, সব এখানে লেখা সম্ভব না, যেটুকুনি লেখা যায় সেগুলোকে আমি এখানে দিয়েছি, যেগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু আরো কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে যেগুলোকে আমরা আমাদের আপকামিং ক্লাসে যখন আমরা সেল সাইকেলের চেক পয়েন্টস গুলো পড়বো বা G0 ফেজটা পড়বো, G0টা আমি আজকেই বলে দিচ্ছি, কিন্তু বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো এখানে যতগুলো পয়েন্ট রয়েছে সেগুলোকে যদি আমরা বলা শুরু করি, তো সবার প্রথমে দেখো G1 কি বলেছে, যে এখানে কোষ আকৃতিতে বৃদ্ধি পায়, মানে কোষের যে সাইজটা আছে সেটা ইনক্রিজ করে। দেন নিউক্লিয়াসটা হচ্ছে আকৃতিতে বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায়? কারণ আমাদের যখন কোষটা পরের এস ফেজে, মানে ওর যে ডিএনএটা যখন ডুপ্লিকেশন হবে, তো যেখানে আগে একখানা কোষের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএটা ছিল, সে যদি এখন ডবল হয় তো তার থাকার জায়গাটা তো দিতে হবে। আমরা জানি যে ডিএনএ খুবই কম্প্যাক্ট ফর্মে আমাদের কিন্তু নিউক্লিয়াসের মধ্যে রাখা থাকে। তো তাকে যখন আমরা ডবল করব তখন নিশ্চয়ই আমাদেরকে তার জন্য তার সাইজটাও বাড়াতে হবে নিউক্লিয়াসের। তো সেই কাজটা G1 এ হয়ে থাকে। দেন নেক্সট পয়েন্ট কি হয়, বিভিন্ন নিউক্লিওটাইড, অ্যামাইনো অ্যাসিড, এটিপি এগুলো তৈরি হয়ে থাকে। নিউক্লিক অ্যাসিড আমরা জানি, সেই নিউক্লিওটাইড আমরা জানি, যেগুলো হচ্ছে কিনা আমাদের ডিএনএ তৈরি করতে গেলে দরকার থেকে থাকে, যেমন অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন। এগুলো আমি আস্তে আস্তে আরো যখন অন্যান্য ক্লাসে যাবে তখন তো তোমরা পড়বে এগুলো। তো তারপরে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যেগুলো আমাদের কি বলবো বিল্ডিং ব্লকস হয়ে থাকে। অ্যামাইনো অ্যাসিড ছাড়া আমাদের বডি তৈরি হতে পারে, প্রোটিন তৈরি হতে পারবে না। প্রোটিনের বিল্ডিং ব্লকস হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। দেন এটিপি, তো আমরা সবাই জানি যে আমাদের বডিতে যে এনার্জি সোর্স আছে, সেই এনার্জি সোর্সের মেন হচ্ছে কি কিনা এটিপি। তো এই এটিপি আমরা এইখানে হচ্ছে কিনা G1 স্টেজে তৈরি হয়। দেন এই পয়েন্টে ডিএনএ সংশ্লেষিত হয় না, কিন্তু যত রকমের প্রয়োজনীয় আরএনএ রয়েছে বা উৎসেচক মানে এনজাইম, সেগুলো হচ্ছে কি কিনা G1 ফেজেই হয়ে থাকে। এবং লাস্ট পয়েন্ট এখানে লিখেছি, যেটা G1 নির্ধারণ করে কোষটা পরবর্তী বিভাজন দশায় প্রবেশ করবে কি করবে না। এইখান থেকেই পয়েন্টটা চলে আসছে। ধরো একখানা কোষ মাইটোসিস করেছে, মাইটোসিস করেও যখন এসেছে, তো মাইটোসিস করে আসার পর হয়তো কোষের মধ্যে কোনো রকম ফল্টি, বা কোষ এখনো হয়তো সেভাবে নিজেকে তৈরি করতে পারেনি ডিভিশন করানোর জন্য, তখন কিন্তু বা ওকে ডিভিশন করানোর জন্য সিগন্যাল আসেনি। আমাদের কিন্তু এই ডিভিশনটা পুরোপুরি হাইলি রেগুলেটেড। যদি রেগুলেটেড না হতো তাহলে কি হতো, যদি এটা রেগুলেটেড না হতো তাহলে কিন্তু ক্যান্সার বা টিউমার ইত্যাদি জিনিসগুলো দেখতে পাওয়া যেত, যেগুলো আমরা আগে আরো ডিল করব। যে কোন পয়েন্টটা যদি না থাকে বা কোন জিনিসটা যদি চেক করা না হয়, তাহলে কিন্তু সেটা আনকন্ট্রোলড ভাবে সেল ডিভিশন বা কোষ বিভাজন করতে পারে, এবং আলটিমেটলি সেটা ক্যান্সার বা টিউমার তৈরি করতে পারে। তো এখানে কোথায় গেল, হ্যাঁ, এখানে G1 নির্ধারণ করে দিচ্ছে যে কোষটা পরবর্তী দশায় প্রবেশ করবে কি করবে না। মানে G1 থেকেই আমাদের দুটো রাস্তা খুলে যায়। এই G1 থেকেই আইদার এটা G0 তে চলে যেতে পারে, বা এটা এস ফেজে চলে যেতে পারে, ঠিক আছে। তো আইদার এটা G0 তে চলে যেতে পারে বা এটা এস ফেজে চলে যেতে পারে। এটা কিন্তু ডিসাইড করে দেয় G1 এবং G1 এ থাকা যে চেক পয়েন্টস রয়েছে, এবং তার পাশাপাশি G1 এর যে আলাদা আলাদা কম্পোনেন্টস গুলো রয়েছে, যারা হেল্প করে একখানা সেলকে ডিভিশন স্টার্ট করানোর জন্য। যেরকম একটা কম্পোনেন্টের নাম আমি তোমাদের বলছি, এটা আমি পরবর্তী ক্লাসে পড়াবো, সেটা হচ্ছে সাইক্লিন সিডিকে কাইনেজ। এই সাইক্লিন এবং সিডিকে, যেটা সাইক্লিন ডিপেন্ডেন্ট হয়ে থাকে, এরা দুজনে মিলে কিন্তু আমাদের এই চেক পয়েন্টের খুব বড় রোল প্লে করে থাকে। একটা হিউজ রোল রয়েছে, এবং এখানে অনেক ঘুরিয়ে প্রশ্ন আসতেই পারে তোমাদের জন্য, সেটা যে কোনো রকম কম্পিটিটিভ এক্সাম হোক না কেন। তো এটাই মাথায় রাখবে যে G1 থেকে কিন্তু G0 হয়ে যেতে পারে, বা
এস ফেজ মানে সেল তাকে বলে দিল যে তুমি শুরু করতে পারো, আর জি0 মানে তাকে এখন হল্টে রাখা হলো। আবার যখন কোষ সম্পূর্ণভাবে নিজেকে রেডি করে ফেলবে তখন ও আবার জি0 থেকে জি1-এ ব্যাক করবে, এবং তারপর সেখান থেকে যেমন এস ফেজ জি2 ফেজ হয় সেগুলো করতে থাকবে। এরপরে আমরা এই এস ফেজটা দেখবো। এস ফেজের মধ্যে কি বলেছে দেখো, বলেছে ডিএনএ সংশ্লেষ হয়, মানে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে। ডিএনএ কি হচ্ছে? রেপ্লিকেশন করছে। এই ডিএনএ রেপ্লিকেশন করাটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা সব থেকে বেশি পরিমাণে চেক করা হয়ে থাকে। তার কারণ যদি ডিএনএ ভুল রেপ্লিকেশন হয়ে থাকে, বা ডিএনএ যদি ঠিকঠাক ভাবে দুভাগে ডবল না হয়ে থাকে নিজেকে, তো তখন কি হবে, কারোর কাছে একটু বেশি সংখ্যক বা কারোর কাছে কম, বা কারোর কাছে মিউটেশনও পৌঁছে যেতে পারে। দেখা গেল, তোমাদের এগুলো এতটা হয়তো ডিটেলসে এই মুহূর্তে নেই, কিন্তু তোমরা এটা জানবে যে আমাদের ডিএনএ যখন তৈরি হয়েছে না, এবার ডিএনএ থেকে আর একখানা ডিএনএ হবে, তো রেপ্লিকেশনের মাধ্যমে হবে। তো সেই রেপ্লিকেশনে যদি কোনো রকমের এরার চলে আসে, যে কোনো রকমের এরার বা মিউটেশন যা কিছু আসতে পারে, সেটা কিন্তু আলটিমেটলি সেই কোষটাকে একটা ক্যান্সারাস কোষ বানিয়ে দিতে পারে, এবং সেটা কিন্তু আগে আমাদের বডিকে অনেক পরিমাণে হার্ম করতে পারে বিভিন্ন রকম ওয়েস্টে। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে, রেপ্লিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এটার জন্য কিন্তু মেন এস ফেজটা থেকে থাকে। আমরা পড়েছিলাম আগের স্লাইডে যে জি1 হচ্ছে কি কিনা কম করে 10 আওয়ার অব্দি হয়ে থাকে, এবং এস ফেজটা হচ্ছে 9 আওয়ার ইন টার্মস অফ আওয়ার হিউম্যানস। তো এই জিনিসটা আমরা এখানে মাথায় রাখবো যে এস ফেজ হচ্ছে কি কিনা 9 আওয়ার অব্দি হচ্ছে, এবং তাদের মধ্যে আমরা এখন অব্দি এটাই বললাম যে ডিএনএ ডিএনএ সংশ্লেষ হয়। এরপরে দেখো আমি এখানে দুটো পয়েন্ট লিখেছি, এই পয়েন্ট থেকে এক্সামে কোশ্চেন দেয় তো দেয়। আগের বার এই কোশ্চেনটা 11-এর থেকে করা হয়েছিল, 11-এর যে সেমিস্টার 1 ছিল, হয়তো সেখানে এই কোশ্চেনটা আমি দেখেছিলাম যে ডিএনএ এর একটা নাম্বার কাউন্টিং। যেমন দেখো, যারা হ্যাপ্লয়েড হয়ে থাকে, হ্যাপ্লয়েড মানে কি, যাদের মধ্যে হচ্ছে কি কিনা সিঙ্গেল পার্ট রয়েছে, তাদের যে ক্রোমাটিড যে কম্পোনেন্টটা সেটা এরকম দেখতে হয়, এরকম একখানা, সরি এটা একটু আঁকাটা ভুল হয়ে গেল। আমরা যদি এরকম দেখি, তো এই একখানা কি করে নিজেকে এরকম দুখানা বানিয়ে নিতে পারে। তাহলে 1C, এই যে 1C, এটাকে 1C লেখা মানে এখানে কটা ক্রোমোজোম রয়েছে, একখানা ক্রোমোজোম রয়েছে, সেখান থেকে কটা ক্রোমোজোম হয়ে গেল, দুখানা হয়ে গেল। কিন্তু একটা এখানে একটা জিনিস আছে, এটা অনেকে প্রায়শই হচ্ছে কি কিনা কনসেপ্টটা মাথায় রাখে না। সেই জিনিসটা হচ্ছে দেখো, এই দুটো না লিঙ্ক হয়ে রয়েছে। দুটো লিঙ্ক হয়ে রয়েছে মানে কি, এদের মিডিলটা দেখো জোড়া রয়েছে, এদের মিডিলের পোর্শনটা একে অপরের সাথে জুড়ে রয়েছে। তো আমরা এদেরকে কি বলবো, আমরা এদেরকে বলবো 2C। কারণ একখানা থেকে দুটো তৈরি হয়েছে, দুটো ক্রোমাটিড তৈরি হয়েছে, কিন্তু ক্রোমোজোম কটা রয়েছে, ক্রোমোজোম একখানায় রয়েছে। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এক্সামে এটা দিতেই পারে, আপকামিং যে কোনো এক্সামে। আমি তোমাদেরকে এটাকে আমি আর একটু ভালো করে এই পিকচারটা তো দেখিয়ে দিচ্ছি জিনিসটা, যে যখন এই ওপরে দেখো, এটা আমাদের ক্ষেত্রে থাকে, আমরা জেনারেলি 2N অবস্থায় থাকি, এবং আমাদের এটা ডবল হয়ে এরকম তৈরি হচ্ছে। তাহলে আমাদের এন কটা আছে, দেখো এখানে এ একটা পয়েন্ট করে রয়েছে, এ একটা পয়েন্ট করে রয়েছে। তো এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, কটা ক্রোমাটিড হলো, চারটে ক্রোমাটিড হলো। তাহলে আমরা বলবো এস ফেজে আমাদের হিউম্যান বডিতে ক্রোমাটিড ক্রোমাটিড সংখ্যা কত, চারটে। বাট যদি বলা হয় তাকে ক্রোমোজোম কত জোড়া দেখতে পাওয়া যায় রে বাবা, ক্রোমোজোম দুটো, 2N। দেখো 2N, কেন আমরা 2N বলছি, আমরা 2N এই কারণে বলছি, তার কারণ হচ্ছে এদের যে মিডিল পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু জোড়া রয়েছে, মানে দুটো ক্রোমাটিড একে অপরের সাথে কিন্তু জুড়ে রয়েছে। তো এই জন্য এটা হচ্ছে 2N4C হয়ে থাকে। তো এটা আমাদের এই পয়েন্টটা গেল। দেন হিস্টোন প্রোটিন তৈরি হয়। এবার অনেকের মাথায় প্রশ্নটা আসবে, স্যার এই হিস্টোন প্রোটিনটা কি, এটা খায় না মাথায় দেয়। হিস্টোন প্রোটিন হচ্ছে এমন একটা প্রোটিন যেটা ডিএনএ কে কম্প্যাক্ট করতে সাহায্য করে থাকে। এই হিস্টোন নিয়ে অনেক প্রশ্ন আসে, মেডিকেলসে তো অনেক রকম প্রশ্ন দিয়ে থাকে। এই হিস্টোন এর অ্যাক্টিভেশন থাকে, অনেক পদ্ধতি থাকে, যেটা এই হিস্টোন প্রোটিন যেগুলো হয় সেগুলো হচ্ছে এস ফেজে তৈরি হয়ে থাকে। এই হিস্টোন প্রোটিন গুলো কি করে, ডিএনএ কে নিজের চারপাশে প্যাকিং করায়, প্যাকিং করিয়ে ডিএনএ কে এরকম কুন্ডুলি 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 করে আলটিমেটলি এরকম ক্রোমোজোমের স্ট্রাকচারটা দিয়ে থাকে। ঠিক আছে, আলটিমেটলি ক্রোমোজোমের স্ট্রাকচারটা দিতে কিন্তু এই হিস্টোন হচ্ছে এখানে সাহায্য করে থাকে। দেন এখানে লাস্ট নেক্সট পয়েন্ট কি লেখা আছে, যে এস দশার শেষের দিকে প্রতিটা ক্রোমোজোম দুটো ক্রোমাটিড, এই যেটা আমি মাত্র বললাম যে দুটো ক্রোমাটিড মানে কি, এরকম আলাদা আলাদা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল, যারা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। যারা সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে, দেখো এখানে এটা রয়েছে, এখানে এটা রয়েছে, তাহলে এখানে নাম্বার কত হচ্ছে, নাম্বার তো দুটো হচ্ছে, বাট এখানে ক্রোমাটিড কটা রয়েছে, দেখতে পাচ্ছ জিনিসটা, যে সেটা তার ডাবল হয়ে গেছে। তো এই পয়েন্টটাই আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। দেন আমাদের এখানে কি বলেছে, জি টু তে আমাদের কি বলা রয়েছে, দেখো বলেছে বিভিন্ন প্রকার যে আরএনএ, যেমন টিআরএনএ আছে, এমআরএনএ আছে, আরআরএনএ আছে, এই সমস্ত আরআরএনএ গুলো হচ্ছে কি কিনা এখানে তৈরি, মানে আরআরএনএ হচ্ছে, আরএনএ হচ্ছে কি কিনা জি টু তে তৈরি হয়, এবং
বেমতন্তু গঠনকারী প্রোটিনের সংশ্লেষ ঘটে। এই বেমতন্তু কোনগুলো হয়ে থাকে আমরা সবাই জানি যে স্পিন্ডেল ফাইবার, এটাকে আমরা কি বলে থাকি, বেমতন্তুকে ইংলিশে স্পিন্ডেল ফাইবার বলে থাকি, যেটা কিন্তু এই যে আমাদের এগুলো তৈরি হয়েছে, হ্যাঁ, এইগুলোকে যখন আমরা একে অপরের অপোজিট পোলে, যে এই পিকচারটা দেখাচ্ছি, একে অপরের দুটো পোলে নিয়ে গেছি, সেই পোলে নিয়ে যাওয়ার জন্য যারা এদেরকে টানে, সেই টানে যারা, তারা সুতোর মতন দেখতে হয়ে থাকে, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কি কিনা কোথায় গেল বেমতন্তু, বাংলায় বেমতন্তু বলে, এবং ইংলিশে এটাকে হচ্ছে কি কিনা আমরা স্পিন্ডেল ফাইবার বলে থাকি। তো এগুলো আমরা জিটুর মধ্যে দেখতে পেয়ে থাকি। দেন আমাদের নেক্সট পয়েন্ট আসবে এম ফেজ। এম ফেজের মধ্যে দেখো আমি বলেছিলাম দুটো পার্ট হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস এর মধ্যে কি হয়ে থাকে, এখানে পিকচারটা খুব ভালো করে দেখতে পাবে। দেখো আমি বলেছিলাম যে নিউক্লিয়ারটা প্রোফেজ মেটাফেজের মধ্যে নিউক্লিয়ার ডিভিশনটা অলরেডি হয়ে গেছে। নিউক্লিয়ার ডিভিশন হয়ে গিয়ে এরা কি হয়েছে, অ্যানাফেজ যখন চলে আসে না, মেটাফেজ তারপরে অ্যানাফেজ, তখন এরা কি করে এই লাইনগুলোতে থাকে, ঠিক আছে, এই লাইনগুলোতে তারা থেকে থাকে, এবং ওখান থেকে বেমতন্তুগুলো ওদেরকে হচ্ছে কি কিনা দুটো পোলে, দুদিক থেকে দুটো পোলে হচ্ছে কি কিনা নিয়ে যায়। আমরা এটাকে ডিটেলসে যখন এরপরে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ দেখবো, খুব সুন্দর ডায়াগ্রামের সাথে তোমাদেরকে সেটা বোঝানো হবে। এখন এটা জাস্ট একটা ওভারভিউ দেওয়া হচ্ছে যে ক্যারিওকাইনেসিস যদি তোমাদের বলে, সেখানে তোমরা বলবে যে ক্রোমোজোম যেগুলো তৈরি হয়েছিল, মানে ক্রোমাটিড দ্বয় যেগুলো তৈরি হয়েছিল, সেই ক্রোমাটিড দ্বয় দুটো পোলে যায় এবং এখান থেকে কিন্তু নিউক্লিয়াসটা তৈরি হওয়াটা সম্পন্ন হয়। পুরো পার্টটা, পুরো টেলোফেজ অব্দি হতে হতে পুরো পার্টটাকে একটা পিকচারের মধ্যে দেখানো হয়েছে, সেটাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। দেন সাইটোকাইনেসিসটা কি হয়ে থাকবে, জাস্ট কিছুই না, এরপরে এটা হচ্ছে অ্যানিমেল সেলের ক্ষেত্রে এরকম দু সাইড থেকে জিনিসটা কনস্ট্রিক্ট হতে 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 জয়েন্ট হয়ে যায়। মানে আমরা যদি দেখাই, একটা এরকম সেল ছিল, এই সেলটা আস্তে আস্তে চাপতে 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 মিডিল থেকে জুড়ে গেল, দুটো ওপরে এবং নিচে ভাগ হয়ে গেল। তো এটা হচ্ছে কি কিনা আমরা সাইটোকাইনেসিসের ক্ষেত্রে দেখতে পাই, যেটা তাদের সেলের হচ্ছে কি কিনা যে সাইটোপ্লাজম, সেটা ডিভাইড করিয়ে দুটো পার্ট তৈরি করে। ওকে, তো আমি যে তোমাদেরকে বলি এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো মনে রাখা, সেগুলো হচ্ছে কি কিনা G1S, এই দুটো ফেজকে মনে রাখতে হবে এখান থেকে খুব ভালো করে। তার কারণ আমরা ক্যারিওকাইনেসিস যেটা রয়েছে, প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ, এগুলোকে আমরা যখন মাইটোসিস পড়বো এবং মিওসিস পড়বো, তখন সব থেকে বেশি পরিমাণে দরকার থাকবে এই মেটাফেজের পার্টটা। সব থেকে বেশি পরিমাণে মেটাফেজ বলছি কেন, মানে মাইটোটিক ফেজটা সব থেকে বেশি পরিমাণে হচ্ছে কি কিনা দরকার থাকবে যখন আমরা মাইটোসিস আর মিওসিস করব, তখন এই এম ফেজের কিন্তু গুরুত্বটা সব থেকে বেশি হয়ে যাবে। কারণ এই G1S G2 এই জিনিসগুলো তো হতেই থাকবে, বাট এইখানে এই প্রোফেজ কি করে কাজ করে, মেটাফেজ কি করে কাজ করে, অ্যানাফেজ, টেলোফেজ, এই সবার পয়েন্টগুলো আমাদেরকে পড়তে হবে। এবং শুধু পড়তে হবে তাই না, এখানে যেটা মিওসিস হয়, তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখি আমি নেক্সট ক্লাসে যাওয়ার আগে, যে মিওসিস যেটা হয়, মিওসিসে না প্রথমত তো আমরা মাইটোসিসে কি জানি, মাইটোসিসে আমরা জানি যে যদি একখানা আমাদের এরকম সেল থাকে, ডাকটা কেটে দিই, যদি একখানা এরকম আমাদের কোষ রয়েছে, এখানে ডিএনএ টা ডবল হলো, তো তাহলে এইখান থেকে একটা ডিএনএ পেলো, একটা এ পেলো, মানে এরকম এরকম হলো, এর গেল, এই গেল গেল। এটা হচ্ছে কি কিনা আমরা নর্মাল দেখতে পাই, নর্মাল আমরা এরকম দেখতে পেয়ে থাকি। তো এইবার এটা জাস্ট আমি ক্রোমোজোম আঁকিনি, জাস্ট নর্মাল ক্রোমোজোম তোমরা ভেবে নাও যে এরকম দুই জোড়া ক্রোমোজোম আমি এখানে এরকম করে এঁকেছি এবং এটা এরকম করে গেছে। দেন মিওসিসের ক্ষেত্রে আবার মিওসিস 2 হবে, এটা গেল মিওসিস 1, M1 লিখছি, মিওসিস 1। এরপর মিওসিস 2 তে কি হবে, এইটা আবার ফার্দার ডিভাইড করে দুটো পার্ট করবে, এটা ফাইটার ডিভাইড করে দুটো পার্ট করবে, দুইদের মধ্যে এরকম একখানা একখানা সিঙ্গেল সিঙ্গেল যাবে। তার মানে তারা শুরু করছে এরকম চারখানা ইয়ে দিয়ে, এই দুটো একখানা ইয়েতে জুড়ে থাকবে, আর এরা এই হলো। প্রথমে এই পুরোটা একটা সেলের মধ্যে ছিল, সেখান থেকে এই সেলটা হলো, এই সেলটা একটাকে নিল, এই সেলটা একটাকে নিল, দেন এই সেলটা থেকে দুটো সেল তৈরি হবে, যার এর মধ্যে একটা, এর মধ্যে একটা, আর এখান থেকে দুটো তৈরি হবে। ব্যাস এইভাবে জিনিসটা হয়ে থাকে। তো আমরা এটা হচ্ছে কি কিনা মিওসিস 1, আর তারপরে এই যে এই পার্টটা হচ্ছে এখানে মিওসিস 1 এর পার্ট, আর এটা হচ্ছে মিওসিস 2 এর পার্ট, যেগুলোকে আমরা এরপরে আবার শিখবো নতুন করে। মানে এগুলোতে জাস্ট একটা ওভারভিউ দেওয়া হলো এবং এর সম্বন্ধে পুরো ডিটেলসে তোমাদেরকে ভিডিওস আসবে। এই ছিল আজকের আমাদের ডে 1 এর সেল সাইকেল যেটা আছে, এই সেল সাইকেলের সম্বন্ধে একটা বেসিক ওভারভিউ, তার স্টার্টিং, কিছু কিছু শর্ট টার্মস এন্ড টার্মিনোলজিস। বাট এবার আমি তোমাদেরকে যেটা বলতে চাইবো সেটা হলো এটাই যে সেল সাইকেলের অনেক হিউজ ইউনিট রয়েছে। এরপরে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে যে চেক পয়েন্টস গুলো রয়েছে, সেই চেক পয়েন্টস গুলো কি করে কাজ করে থাকে, চেক পয়েন্টস গুলোকে কারা অ্যাক্টিভ করে, কারা অ্যাক্টিভ করতে পারে না, কোন চেক পয়েন্টে কারা কাজ করে, পরবর্তী চেক পয়েন্টে তারা কাজ করে কি করে না, তো এই সমস্ত কিছু কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখবো। এবং তারপরে এমনও ক্লাস আসবে যেখানে আমরা যখন এই প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজকে ডিল করবো, তখন কিন্তু আমরা অনেক পিকচারের মাধ্যমে এবং প্রত্যেকটা জিনিসকে চেক করতে করতে যাব। রিমেম্বার দিস থিং, যে কোষ চক্র বা সেল, এই সেলটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট
ক্যারি করে থাকে একটা মানে যে কোনো কিছুতে একটা পড়াশোনার নলেজের হিসাবে বায়োলজিতে এই সেলের বিষয় কিন্তু আমাদেরকে সবসময় জেনে রাখতে হয় যদি তোমরা বায়োলজিতে বা বায়ো ফিল্ডে একটু এগোতে চাও বা অনেকটাই বেশি গ্রো করতে চাও না কেন, তাহলে এই কোষ চক্র তোমাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এবং এটা ছিল আজকের ডে 1 এর ক্লাস। আমি আশা করবো তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, এবং আমি সবেমাত্র ইউটিউবে আমার কেরিয়ার স্টার্ট করলাম, তো আমি চাইবো যে তোমরা সেই সাপোর্টটা আমাকে দেখাবে, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্টে জানিও যে কোন পার্টটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। যেটা অসুবিধা হবে সেটাকে পরের দিনকে আমি তুলে ধরে তারপরে হচ্ছে কি কিনা পরবর্তী ক্লাসগুলোকে আবার যেমন কন্টিনিউ করা সেরকম করাবো। এবং তোমাদের সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে ক্লাস 11 এবং 12 এর সিলেবাস কিন্তু এখন অনেকটাই বদলে গিয়েছে, মানে পড়াশোনাটা সেম থাকবেই কারণ এগুলো তো সেম জিনিস, কিন্তু সিলেবাস অনেকটা বদলে গিয়েছে। তো সেই জন্য আমি প্রত্যেকটা ক্লাস করানো একটা লিমিটেড 2 বা 3টে ক্লাস করানোর পর সেগুলো সম্বন্ধে একখানা যেরকম কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন গুলোকে নিয়েও কিন্তু এখানে প্র্যাকটিস সেশনে বসবো, এবং আমি চাইবো যে তোমরা সেই কোশ্চেন গুলোকে নিজেরাও সলভ করো। যতক্ষণ না তোমরা কোশ্চেন সলভ করো ততক্ষণ কিন্তু তোমরা কোনো এক্সামের বা কোনো টপিকের কিন্তু পয়েন্ট গুলোকে বুঝতে পারবে কিন্তু মনে রাখতে পারবে না, তার কারণ প্রবলেম সলভিং ইজ দ্য অনলি কি টু সাকসেস। ঠিক আছে, তো আজকে এটাই থাকলো প্রথম দিনের জন্য, এবং আমরা নেক্সট দিনকে শিখতে চলেছি হচ্ছে কি কিনা সেল সাইকেল চেক পয়েন্ট, যেগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের পড়াশোনার ক্ষেত্রে, এবং অনেক প্রশ্নই করা যেতে পারে, অনেক ঘোরানো প্রশ্ন এসে থাকে। তো আজকে অব্দি এই অবধি থাকলো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে।